দেশের সবচেয়ে নামকরা মেডিকেল কলেজ থেকে গোল্ড মেডেল সহ পাশ করা এক তরুণ ডাক্তার চেয়েছিল সে প্রত্যন্ত গ্রামে গিয়ে চিকিৎসা বঞ্চিত মানুষদের সেবা করবে। তাই নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার ছেড়ে নিজের বাবার বড় ক্লিনিক কিংবা বিদেশে পাড়ি জমানোর বদলে সে একটা গ্রামে পোস্টিং নেয়। কিন্তু সেখানে গিয়ে দেখে হাসপাতালের জাস্ট রংচটা বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, নেই কোনো স্টাফ, নেই কোনো ওষুধ। স্টাফেরা বাড়িতে আরামে সময় কাটায় আর সরকারি অনুদানের ওষুধগুলো বিক্রি করে দেয় ফার্মেসিতে। ফলে গ্রামে নেই চিকিৎসার ন্যূনতম সুযোগ। ডাক্তার এবার সব অরাজকতা সরিয়ে হাসপাতালটা চালু করতে চাইলে বাধা হয়ে দাঁড়ায় গ্রামের পলিটিশিয়ানরা, প্রভাবশালী হাতুড়ি ডাক্তার। এমনকি উপরি ইনকাম বন্ধ হয়ে যাবার আশঙ্কায় নিজের স্টাফেরাও ছলচাতুরি শুরু করে। সেই সাথে গ্রামের মানুষদের সরকারি ডাক্তারের প্রতি অবিশ্বাস তো আছেই। ফলে মানুষের সেবা করতে গিয়ে চারিদিকের নানান সমস্যায় ফেঁসে যায় সেই ডাক্তার। শেষ পর্যন্ত কি একা ডাক্তার পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? আসুন একটি গ্রাম চিকিৎসালয়ের আর্তনাদ শুনে আসি। গ্রামের পথ দিয়ে বাইক নিয়ে যত দ্রুত সম্ভব ছুটে যাচ্ছিল টিলো। বাইকে থাকা আরও দুজনের একজন রিটায়ার্ড সিপাহী, অন্যজন হলো মঞ্জয়। সিপাহীকে মাঝখানে বসিয়ে রাখা হয়েছিল। আসলে সিপাহী বেশ অসুস্থ, উঠে দাঁড়ানোরও তার ক্ষমতা নেই। গ্রামের হাসপাতাল বন্ধ, নেই অ্যাম্বুলেন্স সেবা, তাই এই বাইকই আপাতত তাদের অ্যাম্বুলেন্স। সিপাহীর অনেকক্ষণ ধরে সারা শব্দ না পেয়ে তাদের সন্দেহ জাগে। তাই টিলু মঞ্জয়কে বলে সিপাহীর মাথায় চপ্পল দিয়ে আঘাত করতে, এতে সে রেসপন্স করলে বোঝা যাবে বেঁচে আছে কিনা। যদিও মঞ্জয় কাজটা করতে সাহস পাচ্ছিল না, কারণ সিপাহীর ছেলে লোকাল পলিটিশিয়ান কিশোরী জানতে পারলে তার খবর করে দেবে। তবুও টিলুর কথায় বাধ্য হয়ে সে সজোরে সিপাহীর মাথার পেছনে চপ্পল দিয়ে একটা বাড়ি মারে। মার খেয়ে সিপাহী জোরে চিৎকার দিয়ে উঠলে তারা নিশ্চিন্ত হয় লোকটা এখনও বেঁচে আছে। তো সিপাহীকে নিয়ে তারা এক হাতুড়ে ডাক্তার চেতক কুমারের কাছে যায়। বলা চলে এই গ্রামের সবচেয়ে বড় এবং নামকরা ডাক্তার সেই। বয়সে ছোট হোক কিংবা বড় হোক, কেউই তাকে নাম ধরে সম্বোধন করে না। সবাই সম্মানের সাথে ডাক সাহেব বলেই সম্বোধন করে। তো ডাক সাহেব সিপাহীর পালস চেক করে বলে তাকে একটা বুস্টার ইঞ্জেকশন দিতে হবে। তো ব্যাগ খুলে একটা সিরিঞ্জে পিঙ্ক কালারের কোনো ঔষধ তুলে নেয়। ডাক সাহেবের অ্যাসিস্ট্যান্ট অরবিন্দ ভরসা দিয়ে বলে ডাক সাহেব ইঞ্জেকশন দেওয়া মাত্রই সিপাহীর শরীরে জোশ চলে আসবে। সে এসেছে বাইকে, তবে যাওয়ার সময় যাবে হেলিকপ্টারে। ডাক সাহেবের আরেক কম্পাউন্ডার আরেকটু বাড়িয়ে বলে এই ইঞ্জেকশন পুরো ইন্ডিয়াতে শুধুমাত্র তাদের ডাক সাহেবের কাছেই পাওয়া যায়। গর্বে গর্বিত ডাক্তার কিছু বলে না, শুধু মুচকি হাসে। এরপরে সে ইঞ্জেকশনটা সিপাহীর আইভিতে পুশ করে দেয়। সবার বিশ্বাস ছিল এই ইঞ্জেকশন দেবার পরে মৃত মানুষও ঘোড়ার মতো দৌড়াবে। তাই অরবিন্দ সিপাহীকে ডাকাডাকি করে উঠে বসতে বলে। সিপাহী উঠে বসার পরে দাঁড়িয়েও যায়। মৃতপ্রায় মানুষটাকে একাই উঠে দাঁড়াতে দেখে আনন্দের সবাই হাততালি দেয়। তবে সিপাহীর জীবনে এটাই শেষ দাঁড়ানো ছিল, কারণ পরের মুহূর্তেই সে ধপাস করে মুখ থুবড়ে পড়ে যায়। বাড়ি ফেরার জন্য তার হেলিকপ্টার না জুটলেও চারটা কাজ ঠিকই জুটে যায়। সিপাহীর মৃত্যুতে সবাই ওপরে ওপরে নিজেদের বেশ শোকার্ত দেখানোর চেষ্টা করে। সেই এই গ্রামের একমাত্র লোক যে গান্ধীজিকে পার্সোনালি দেখেছে। স্বাধীনতা সংগ্রামের সময়ে সে 3 দিন জেলও খেটেছে। তাই বলা যায় সে এই গ্রামের সবচেয়ে স্বনামধন্য লোক ছিল। শেষকৃত্যের আগে তাকে শেষবার দেখতে ডাক সাহেবও তার বাড়িতে যায়। যদিও তার একটা রোগী কমে গেল, এই নিয়ে সে কিছুটা আপসেট ছিল। সিপাহীর স্ত্রীকে সান্ত্বনা দিতে সে বলে আপনার তো শুধু স্বামী মারা গেছে, আর আমার তো সবচেয়ে পুরনো রোগী মারা গেল। ডাক সাহেব আশায় অবশ্য সিপাহীর স্ত্রীর একটু বিরক্তই লাগে, কারণ কান্নার ফাঁকে ফাঁকে সে ঘোমটার আড়ালে বিস্কুট খাচ্ছিল। ডাক সাহেব ব্যাপারটা খেয়াল করে কিছুক্ষণ পর পর পানি পানের পরামর্শ দেয়, না হলে বিস্কুট গলায় আটকে যেতে পারে। শেষকৃত্যে লোকাল হাসপাতালে 2জন স্টাফও এসেছিল। এদের একজন কম্পাউন্ডার ফুটানি সিং, অন্যজন ওয়ার্ড বয় গোবিন্দ ভগত। গোবিন্দ ফুটানির কাছে জানতে চাইছিল তাদের শেষকৃত্যে যাওয়া উচিত কিনা, কারণ আজকে তাদের নতুন মেডিকেল অফিসার আসার কথা, তাই হাসপাতালটা পরিষ্কার করে রাখা উচিত। তবে ফুটানি কনফিডেন্সের সাথে বলে সাফ সাফাইয়ের কোনো প্রয়োজন নেই। গত 6 বছরের ভেতরে এখানে কোনো মেডিকেল অফিসার আসেনি, তাই এবারও আসার কোনো চান্স নেই। তো এরপরে তারা লাশ নিয়ে সৎকারের জন্য বেরিয়ে পড়ে। তবে অতীত রেকর্ড ভেঙে এবার সত্যি মেডিকেল অফিসার তাদের গ্রামে এসে পড়ে। নতুন মেডিকেল অফিসার বয়সে বেশ তরুণ, অবিবাহিত, শহরের স্মার্ট ছেলে।
দেখেই মনে হয় এই ছেলের আমেরিকা, লন্ডন কিংবা কানাডার মতো জায়গায় সেটেল হওয়া উচিত। অথচ সে বেছে নিয়েছে প্রত্যন্ত ভটকান্ডি গ্রামকে। দেশ দুনিয়া এগিয়ে গেলেও এই ডিজিটাল যুগেও গ্রামটা মান্ধাতার আমলেই পড়ে আছে। নেই কোনো সড়ক, গ্রামের একমাত্র রাস্তাটাও কাঁচা ভঙ্গুর। ট্যাক্সি আসে না বলে ডাক্তার প্রভাত সিনহা একটা অটো নিয়ে গ্রামে আসে। সে কিছু চিনতে পারছিল না বলে ওয়ার্ড বয় গোবিন্দকে ফোন করে। গোবিন্দের কাঁধে তখন লাশের খাটিয়া, তাই সে ফুটানিকে ফোনটা রিসিভ করতে দেয়। প্রভাত জানতে চায় সে কোথায় আসবে। আপাতত সে নিজের লোকেশন জানিয়ে বলে চারিদিকে ফসলের ক্ষেত আর পানি রয়েছে। ফুটানি বলে পুরো গ্রামের দৃশ্যই তো এমন। ফুটানি একটা জায়গার কথা জানিয়ে প্রভাতকে সেখানে আসতে বলে। একটু পরে খোঁজ নিতে নিতে সে ফুটানির কাছে এসে পৌঁছে যায়। ফুটানি অটোওয়ালাকে সাইডে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলে। তার ধারণা ছিল মেডিকেল অফিসার বেশিক্ষণ এখানে থাকবে না। প্রভাকর জানতে চায় বাকি স্টাফেরা কোথায়, ওরা আসেনি কেন। ফুটানি বলে আমি যখন এখানে আসি স্যার, তাহলে বাকিদের কি দরকার? আপনি ফিরে গিয়ে আরাম করেন, আপনার রেজিস্টার, প্রেসক্রিপশন সব আমি সামলে নেব। প্রভাত বুঝতে পারে লোকটা তাকে ভাগাতে চাইছে, তাই সে এখান থেকে ডিরেক্ট হাসপাতালে নিয়ে যেতে বলে। ফুটানির সেরকম কোনো ইচ্ছে ছিল না, তাই সে হ্যান্ত কিন্তু শুরু করে। তবে প্রভাত নাছোড়বান্দা, তাই ফুটানি তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। প্রভাত হাসপাতালের কাছে গিয়ে বিস্মিত হয়ে যায়, কারণ এটাকে দেখে মনে হচ্ছে না হাসপাতাল। চারিদিকে ধানের ক্ষেতের মাঝে একটা রং জ্বলে যাওয়া বিল্ডিং দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যায় বহু বছর ধরে এখানে কারো যাতায়াত নেই। প্রভাত জানতে চায় হাসপাতালে যাবার পথ কোনটা। ফুটানি জানায় কোনো পথ নেই। হাসপাতালের আঙিনাতেও ধান রোপণ করা হয়েছে। এটা যেহেতু সরকারি জায়গা, তাই এখানে চাষাবাদ ইলিগ্যাল। এই জন্য প্রভাত ধানের মালিককে ডাকতে বলে। ফুটানি এবারও একটু ইতস্তত করে। সম্ভবত জায়গাটা লিজ দিয়ে সে কিছু উপরি ইনকাম করে। প্রভাতের চাপে বাধ্য হয়ে সে ক্ষেতের পাশের বাড়ির সুনীলকে ডাক দেয়। সুনীল বাড়িতে ছিল না, তাই সুনীলের বাবা রাম অবতারকে উঠে আসতে বলে। এই সময় রাস্তা দিয়ে সাইকেল ঠেলে আরেকজন বৃদ্ধ যাচ্ছিল। বৃদ্ধ ফুটানিকে জিজ্ঞেস করে দানাপুর এখান থেকে কত দূর। ফুটানি জানায় 2 কিলোমিটার মতো দূরে। বৃদ্ধ আবারও আপন মনে সাইকেল ঠেলে হাঁটতে শুরু করে। তার চলার গতি দেখে ফুটানি বলে এভাবে কপোতাক্ষ এক্সপ্রেসের গতিতে গেলে আগামীকাল ঠিক পৌঁছে যাবে। তো এরই মধ্যে রাম অবতার চলে এলে প্রভাত জানতে চায় সরকারি জমিতে সে ধান চাষ করছে কিনা। প্রশ্ন শুনে বৃদ্ধ ফুটানির দিকে তাকায়। ফুটানি তার দিকে না তাকিয়ে প্রভাতের প্রশ্নের উত্তর দিতে বললে বৃদ্ধ কড়াভাবে জানায় এই ধান সে রোপণ করেনি। প্রভাত বুঝতে পারছিল লোকটা মিথ্যা বলছে, কারণ হাসপাতালের দুই পাশে এই লোকটারই জমি, তাই মাঝখানের এই অংশটাও তারই ধানের ক্ষেত হবার কথা। প্রভাত বলে ঠিক আছে, ক্ষেত যদি আপনার নাই হয় তাহলে ধানগুলো কেটে ফেলার ব্যবস্থা করি। এটা শুনে রাম অবতার টেনশনে পড়ে যায়। সে এবার নীতি কথা শুরু করে। কৃষকের কষ্টের ফসল কেটে দেওয়া অন্যায়, ধান কাটলে সে অনশনে বসবে, এমনকি বিষ খাওয়ারও হুমকি দেয়। প্রভাত প্রথমে এটাকে স্বাভাবিক মিথ্যা থ্রেট ভেবেছিল, কিন্তু বৃদ্ধের নাতি সত্যিই তাকে খাটের নিচ থেকে বিষ এনে দিলে পরিস্থিতি সামলাতে প্রভাত জানায় ক্ষেতের ধান কাটা হবে না। ফুটানিও বলে লোকটা চরম মাতাল, সে কি থেকে কি করে ফেলবে তার কোনো গ্যারান্টি নেই। রাম অবতার চলে যাবার আগেও থ্রেট দিয়ে যায় বিষ হাতে নিয়ে সে আঙিনায় বসে থাকবে। কেউ ধান কাটার চেষ্টা করলে সে সবাইকে বরবাদ করে দেবে। গ্রামে এসে প্রভাত এরকম ধাক্কা খেয়ে বেশ বেকায়দায় পড়ে যায়। সে নিজেকে শান্ত করতে চা খেতে চাইলে ফুটানি তাকে চা খেতে নিয়ে যায়। সে হাসপাতালের বাকি স্টাফদেরকেও ডেকে পাঠাতে বলে। ফুটানি আবারও ব্যাপারটা এড়িয়ে গিয়ে প্রভাতকে ফিরে যাবার পরামর্শ দেয়। এসব ফালতু লোকেদের চিকিৎসা সেবা দিয়েই বা কী লাভ, এটা বোঝানোর চেষ্টা করে। তবে বারবার ফুটানি পেঁচাল পাড়ায় প্রভাত একটু বিরক্ত হয়। তাই ফুটানি অনিচ্ছা সত্ত্বেও গোবিন্দকে ফোন করে বাকি স্টাফদের নিয়ে হাসপাতালের সামনে আসতে বলে। গোবিন্দ আরেকজন স্টাফকে নিয়ে হাজির হলে ফুটানি ওদের সাথে প্রভাতকে পরিচয় করিয়ে দেয়। এদের একজন ওয়ার্ড বয় গোবিন্দ, অন্যজন সিনিয়র সুইপার চানেশ্বর। চানেশ্বরকে দেখে প্রভাত বিস্মিত হয়ে 2 বার জিজ্ঞেস করে সে কি সত্যি সুইপার, কেননা চানেশ্বর ইন করা ফর্মাল শার্ট প্যান্ট এবং শু পরে আছে, হাতে ঘড়ি, দামি ফোন, গলায় স্বর্ণের চেন, চোখে সানগ্লাস। কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে সুইপার বলে মনে হয় না। আবার কথাবার্তাতেও এক ধরনের আভিজাত্য। চানেশ্বরের বাড়িতে পুজো চলছে, তাই পরিচয় পর্ব শেষ করেই সে বেশ দাপটের সাথে বাইক নিয়ে চলে যায়। প্রভাতের বিস্ময় তখনও কাটেনি। সে এখনও ভাবছে এই লোকটা সত্যিই কি সুইপার। গোবিন্দ জানায় সুইপার হলেও
চানেশ্বর ভাই একাই ৫-৬টা ক্লিনিক চালায়, তাই তার এত দাপট। তো যাই হোক, এই সময় সেখানে নার্স ইন্দু দেবীও চলে আসে। ইন্দুকে তার ছেলে সুধীর স্কুটারে করে নামিয়ে দিয়ে যায়। যদিও ইন্দু এখানে প্রভাতের জন্য আসেনি, সে গ্রামের লোকেদের টিকা দেওয়া বা অন্যান্য সরকারি অনুদান বিলিয়ে দেবার দায়িত্ব পালন করে। ইন্দু নর্মালি সিএমও অফিস থেকে ডিরেক্ট কাজ করে, তবে মাঝে মধ্যে হাসপাতালে এসে রেজিস্টার মেনটেন করা লাগে। ইন্দু নতুন এমও স্যারকে দেখে বেশ খুশি হয়। তার চেয়ে বেশি খুশি হয় এমও স্যার হাসপাতালে ভেতরে যাবার পথ খুঁজছে দেখে। ইন্দু জানায় ভেতরে যেতে হলে ক্ষেতের ভেতর দিয়ে যাওয়া লাগে। সে পথ দেখিয়ে দিলে প্রভাত বাকিদের নিয়ে সেই পথ ধরে হাসপাতালের ভেতরে আসে। ভেতরে ঢুকে সে আরেকটা ধাক্কা খায়। ভেতরে ধুলোর আস্তরণ জমে গেছে, জিনিসপত্র অগোছালো, বহুদিন ধরে পরিষ্কার করা নেই, এমনকি মাথার ওপরের ফ্যানটাও কেউ খুলে নিয়ে গেছে। ইন্দু প্রভাতকে ডেকে ডেলিভারি রুম দেখায়। সেটার অবস্থা তো আরও খারাপ। সে সার্জারির ইকুইপমেন্ট চেক করতে গিয়ে দেখে সব জং ধরে গেছে। এগুলোতে জং ধরার কারণ জিজ্ঞেস করলে গোবিন্দ জানায় যেই মেশিন ইউজ হয় না সেটাতে তো জং ধরবেই। ফুটানি কথাটা ধরে গোবিন্দকে বলে, এটা তোর থেকে ভালো আর কে বুঝবে। গোবিন্দ ফুটানির রসিকতা বুঝলেও প্রভাত বুঝে উঠতে পারে না ওরা কোন মেশিনের কথা বলছে। গোবিন্দ ব্যাপারটা ক্লিয়ার করার জন্য বলে সে এখনও বিয়ে করেনি, এই জন্যই ফুটানি ভাই ঠাট্টা করছে। প্রভাত এবারও তাদের রসিকতার ব্যাপারে রেসপন্স না করলে তারা মেশিনের ব্যাপারটা ক্লিয়ার করে দেবার জন্য অস্থির হয়ে পড়ে। তাদের স্পেশাল মেশিনের রহস্য উদ্ধার করতে না পারলেও প্রভাত বিপি মেশিনটা দেখে আরও বিরক্ত হয়ে যায়, কারণ ইঁদুর মেশিনের বাতাস পাম্প করার অংশটা কেটে ফুটো করে ফেলেছে। ইভেন কয়েকটা ইঁদুর নিজেদের সম্পত্তি দাবি করে ঔষধের শিশির ওপরে এখনও খেলা করে বেড়াচ্ছে। প্রভাত জানতে চায় এখানে বিপি মাপা হয় কিভাবে। গোবিন্দ বলে ফুটানি ভাই আন্দাজ করে সঠিকভাবে বিপি বলে দিতে পারে। এবার প্রভাত রসিকতা করে নিজের হাত এগিয়ে দিয়ে তার বিপি কত জানাতে বলে। ফুটানি হাতের ভেইন ধরে বলে স্যারের বিপি এখন অনেক হাই। অ্যাকচুয়ালি মেজাজ খারাপ থাকায় প্রভাতের বিপি সত্যি হাই ছিল। গোবিন্দ গর্বের সাথে বলে বিপি মেশিন ভুল হতে পারে, কিন্তু ফুটানি ভাইয়ের আন্দাজ কখনো ভুল হয় না। এখানকার অবস্থা দেখে প্রভাতের মাথায় হাত উঠে যায়, এ আমি কোন ভিন গ্রহে এলাম। প্রভাত আর কোনো উপায় না পেয়ে বলে তাদের ক্ষেত কাটতে হবে। রাম অবতার মানুক বা না মানুক, তাদের ক্ষেত কাটাই লাগবে। সে কাজই ম্যানেজ করতে বলে, কিন্তু ওরা জানায় আজ বিশ্বকর্মা পূজা, তাই গ্রামের কেউ লোহা ছোবে না। তাদের এই জটিল সমস্যা দেখে অটোওয়ালা বলে আমাকে 500 টাকা দেন, আমি সব কেটে সাফ করে দেব। অটোওয়ালা নাস্তিক ছিল, তাই তার রিচুয়াল নিয়ে কোনো প্যারা নেই। প্রভাত জিজ্ঞেস করে তার কাছে কোনো কাঁচি বা ধারালো কিছু আছে কিনা। তখন অটোওয়ালা যা বের করে তাই দেখে সবার চক্ষু কপালে উঠে যায়। কাঁচি তো দূরে থাক, সে অটোর ভেতর থেকে চেইনশো বের করে ধান কাটতে শুরু করে। বিস্মিত ফুটানি জিজ্ঞেস করে আপনি কি পার্ট টাইম কসাইয়ের কাজ করেন নাকি। অটোওয়ালা জানায় সে পার্ট টাইমে অটো চালায়, তো সে বেশি ধান কাটার সুযোগ পায় না, কারণ ক্ষেতের ভেতরে রাম অবতার বসে বাথরুম করছিল। সে দেখতে পেয়ে চিল্লাতে শুরু করে, হাতের কাছে যা পায় তাই আশ্রাতে শুরু করে। তাই আতঙ্কে তারা ধান কাটা রেখে সেখান থেকে পালিয়ে যায়। তারা একটা চায়ের দোকানে বসে কি করবে ভাবছিল। এই সময় সাইকেল ঠেলা বৃদ্ধকে দেখতে পায়। বৃদ্ধ পাশের একটা টঙে পানি খেতে থেমেছিল। বৃদ্ধ আফসোস করে বলে গ্রামের পর গ্রাম সে ঘুরে এলো, কিন্তু চিকিৎসার জন্য একটাও হাসপাতাল খোলা পেল না। একজন তাকে প্রাইভেট ক্লিনিকে যাবার কথা বললে সে উত্তর না দিয়ে মাথা নিচু করে চলে যায়। টং দোকানদার বলে প্রাইভেট ক্লিনিকে যাবার জন্য মোটা অর্থ লাগে। বৃদ্ধ চা খেতে এসে শুধু পানি খেয়ে চলে গেল, তার প্রাইভেট ক্লিনিকে যাবার সামর্থ্য নেই। দৃশ্যটা দেখে প্রভাতের বেশ খারাপ লাগে। এখানে পোস্টিং নিয়ে আসার আগে তার বাবা বলেছিল তাদের নিজেদেরই এত বড় প্রাইভেট হাসপাতাল আছে, তাহলে গ্রামে যাবার কি দরকার। প্রভাত বলেছিল সে সুবিধা বঞ্চিত লোকেদের সেবা করতে চায়, অথচ সে এই সুযোগটুকু পাচ্ছে না। প্রভাতের এবার জেদ তৈরি হয়, তাই সে সোজা থানায় চলে যায়। গিয়ে দেখে থানার ইন্সপেক্টর চেয়ারে বসে টেবিলের উপরে পা তুলে মুখের ওপরে রুমাল রেখে ঘুমাচ্ছে। আরেকজন কনস্টেবল সেও বেঞ্চে শুয়ে আরামে ঘুমাচ্ছিল। কয়েকবার ডেকেও ইন্সপেক্টরের ঘুম ভাঙে না। অবশেষে গোবিন্দ বেল বাজালে তার ঘুম ভাঙে। প্রভাত তাকে অভিযোগ জানায় হাসপাতালের আঙিনায় ধানের ক্ষেত, তাই ধান কেটে পরিষ্কার করতে হবে, কিন্তু কৃষক মানছে না। ইন্সপেক্টর বলে কাটার দরকারই বা কি, দিন 20 মাঝে ধান কাটার সময় হয়ে যাবে, তখন কৃষক এমনি ধান কেটে ফেলবে। ইন্সপেক্টর এই সামান্য ব্যাপার নিয়ে গ্রামবাসীর সাথে ঝামেলায় জড়াতে চাইছিল না। তবে প্রভাত এখানেও নাছোড়বান্দা। সে একটা লিখিত অভিযোগ দিয়ে যেতে চায়,
আর ইন্সপেক্টর ডিউটি পালন না করলে তাকে ট্রান্সফার করিয়ে দেবার হুমকি দেয়। ইন্সপেক্টর এমনিতেই আকাম করে এখানে পানিশমেন্ট পোস্টিংয়ে এসেছে, তাই আবারও তার নামে অভিযোগ গেলে সে সাসপেন্ডও হয়ে যেতে পারে। ঠেলার নাম বাবাজি বলে একটা কথা আছে। ইন্সপেক্টর রাতের বেলাতেই রাম অবতারের বাড়িতে চলে যায়। পুলিশের ডান্ডার বাড়ি খাবার ভয়ে এবার রাম অবতার ধান কেটে নিতে রাজি হয়ে যায়। অবশেষে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে প্রভাত হাসপাতালে ঢোকার পথের ব্যবস্থাটুকু করতে সক্ষম হয়। রাতে গোবিন্দ প্রভাতকে ডাক্তারদের সরকারি কোয়ার্টারে রেখে আসে। সকালে গোবিন্দ খাবার নিয়ে গিয়ে দেখে প্রভাত নিজেই রান্না বসিয়েছে। তো এরপরে তারা হাসপাতালে আসে। ততক্ষণে রাম অবতারের ক্ষেতের ধান কেটে রাস্তা বানানো হয়ে গেছে। যদিও পুরো ধান কাটা হয়নি, শুধুমাত্র রাস্তা বানাতে যতটুকু জায়গা দরকার ততটুকুই কাটা হয়েছে। তবুও রাম অবতারের দুঃখে শেষ নেই। ফুটানি তাকে কানে কানে বলে এমো স্যার বেশি দিন এখানে থাকবে না, কয়েকদিনের ভেতরে সে চলে গেলে রাম অবতার আবারও খেতে চাষাবাদ করতে পারবে। এটা শুনে রাম অবতার একটু আশ্বস্ত হয়। হাসপাতালে ঢোকার সময়ে বারান্দায় প্রভাতের চানেশ্বরের সাথে দেখা হয়। চানেশ্বর ধেলু নামের একটা ছেলেকে দেখিয়ে বলে সেই হাসপাতালের সুইপারের দায়িত্ব সামলাবে। প্রভাত বিস্মিত হয়ে বলে সুইপার তো আপনি, তাই কাজগুলো আপনারই করা উচিত। চানেশ্বর বলে সে সিনিয়র সুইপার আর ধেলু জুনিয়র সুইপার, তাই জুনিয়র হিসেবে কাজগুলো সেই সামলাবে। এরপরে চানেশ্বরের এক্সারসাইজের সময় হয়ে গেছে বলে বিদায় নিয়ে চলে যায়। প্রভাত ভেতরে ঢুকে দেখে আগের চেয়ে অনেকটাই পরিচ্ছন্ন হয়ে গেছে। ফুটানি সিলিং ফ্যানেরও ব্যবস্থা করে দিয়েছে। প্রভাত ফুটানির কাজে বেশ খুশি হয়। আজকে গোবিন্দ প্রথম ডিউটিতে এসে বেশ এক্সাইটমেন্ট ফিল করছিল। সে গ্রুপ সেলফি তুলতে গিয়ে সব এলোমেলো করে দিলে প্রভাত বেশ রেগে যায় আর ওদেরকে কাজে লাগতে বলে। দুজনে বাইরে বারান্দায় চলে আসে ঠিকই, তবে কোনো কাজটাজ করে না। গোবিন্দ বলে এরকম ঝাড়ি সে ছোটবেলাতেও একবার খেয়েছিল। সেবার তার বাবা সাসপেন্ড হওয়ায় অনেকদিন ধরে বাড়িতে ছিল। কর্মজীবী মানুষ কাজ করতে না পারলে অস্থির হয়ে যায়, তাই তার বাবা বাড়ির উঠানে ঢেঁড়স চাষ শুরু করে। একটা পর্যায়ে তার বাবার ঢেঁড়সের প্রতি অবসেশন তৈরি হয়ে যায়। গোবিন্দের বাবা ঢেঁড়স গাছের এত যত্ন নিতে দেখে মনে হতো বাবা হয়তো সবচেয়ে ঢেঁড়সকেই বেশি ভালোবাসে। তো বাড়িতে প্রতিবেলা শুধু ঢেঁড়সই রান্না হতে থাকে। ঢেঁড়স খেতে খেতে পুরো ফ্যামিলির মুখের রুচি বদলে যায়। শেষে গোবিন্দের মা ঝগড়া শুরু করে দেয়, হয় সে বাড়িতে থাকবে, না হয় ঢেঁড়স থাকবে। বাধ্য হয়ে বাবা সব ঢেঁড়স তুলে নেয়, তবে সেগুলো ফেলে দেবার বদলে সে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। মাও একটু হাঁপ ছেড়ে বাঁচে। মা গোবিন্দকে 20 টাকা দিয়ে বেগুন আনতে বাজারে পাঠায়। গোবিন্দ অনেক খুশি ছিল, আজ অনেকদিন পরে সে আলু বেগুনের তরকারি খাবে। তো গোবিন্দ বাজারে গিয়ে দেখে তার বাবা ঢেঁড়সের ঝুড়ি নিয়ে বিষণ্ণ হয়ে বসে আছে। এখন পর্যন্ত তার একটা ঢেঁড়সও বিক্রি হয়নি। এই দৃশ্য দেখে গোবিন্দের অনেক খারাপ লাগে। সে বেগুন কিনতে আসা 20 টাকা নিয়ে বাবার কাছে যায় এবং বলে আমাকে 20 টাকার ঢেঁড়স দিন। গল্পের মাঝে ইন্টারাপ্ট করে ফুটানি বলে ওই সময় গোবিন্দের বাবার চোখ বেয়ে হয়তো আনন্দের অশ্রু নেমে এসেছিল। গোবিন্দ বলে তারও মনে হয়েছিল এমনটাই ঘটবে, কিন্তু বাবা উল্টো তার কান ধরে পুরো বাজার চক্কর কাটতে থাকে। তখন রেগে গিয়ে গোবিন্দই মানুষকে বলতে থাকে কেউ যেন এই বজ্জাত লোকটার কাছ থেকে ঢেঁড়স না কিনে। তো সেই থেকে গোবিন্দ রাগী তেরা লোকেদের দেখতে পারে না। প্রভাতের মাঝে সে নিজের বাবার ছায়া দেখতে পাচ্ছিল। প্রভাত ভেতর থেকে এতক্ষণ সব শুনছিল। সে জানালা দিয়ে আবারও একটা ধমক দিয়ে সবাইকে কাজে লাগতে বলে এবং ফুটানিকে ভেতরে ডাকে। প্রভাত ফুটানিকে ঔষধের একটা লিস্ট ধরিয়ে দিয়ে সেগুলো তার টেবিলে এনে রাখতে বলে। ফুটানি জানায় ঔষধগুলো নেই। প্রভাত অবাক হয়ে বলে এগুলো তো বেসিক ঔষধ, না থাকার কোনো কারণই নেই। ফুটানি অজুহাত দেয় এখানকার ফ্রিজ খারাপ, তাই সে ঔষধগুলো নিজের বাড়িতে রেখেছে। প্রভাত তাকে বাড়ি থেকে ঔষধগুলো নিয়ে আসতে বলে। ফুটানি নির্বাক হয়ে প্রভাতের দিকে ফ্যাল করে তাকিয়ে থাকলে প্রভাত একটু বিরক্ত হয়ে তাকে আবারও ঔষধ আনতে বলে। ফুটানি বেশ টেনশনের সাথে বাইরে বের হলে গোবিন্দ জানতে চায় এমো স্যার তাকে কি বলেছে। ফুটানি ঔষধের ব্যাপারটা জানালে গোবিন্দ বলে আপনি কিছু কিছু ঔষধ এদিক সেদিক করেন, এটা আমি জানি, তারপরেও বাকি যেগুলো আছে সেগুলি এনে দেন, সমস্যা কি? ফুটানি কোনো উত্তর না দিয়ে আহত চোখে তাকিয়ে থাকলে গোবিন্দ বুঝে যায় ফুটানি সব ঔষধ বিক্রি করে দিয়েছে। গোবিন্দ বলে ওগুলো মিনিমাম 50,000 টাকার ঔষধ। ফুটানি এত টাকার ঔষধ বেচে করলো কি? ফুটানি এবারও কোনো উত্তর দিতে পারে না। গোবিন্দ মনে করিয়ে দেয় রাম অবতার ক্ষেতের ধান কাটছিল না, তাই এমও স্যার পুলিশ ডেকে এনেছিল। ফুটানি ঔষধের হিসেব দিতে না পারলে স্যার কাকে ডেকে আনবে তার গ্যারান্টি নেই। কথাটা শুনে ফুটানির সব ফুটানি হাওয়া হয়ে যায় এবং সে তখনই ছুটে বেরিয়ে যায়।
ফুটানি প্রথমে যায় ডাক সাহেবের অ্যাসিস্ট্যান্ট বা কম্পাউন্ডার অরবিন্দের ফার্মেসিতে। সে অরবিন্দকে জিজ্ঞেস করে সে যেই ঔষধ বিক্রি করেছিল সব স্টক শেষ নাকি কিছু ঔষধ এখনও বেঁচে আছে। প্রথমে অরবিন্দ জানায় কিছু ঔষধ এখনও স্টকে পড়ে আছে। ফুটানি সেই ঔষধগুলো ফেরত চাইলে অরবিন্দ পল্টি নিয়ে বলে সব ঔষধ শেষ হয়ে গেছে। ফুটানি অনেক রিকোয়েস্ট করে তাকে আপাতত ঔষধগুলো বাকিতে দেবার জন্য, পরে সে টাকা পরিশোধ করে দেবে। তবে অরবিন্দ স্পষ্ট জানিয়ে দেয় তারা ঔষধ কেনার সময়ে নগদ টাকায় কিনেছিল, তাই বাকিতে বিক্রি করতে পারবে না। বাকি কথা সে ডাক সাহেবের সাথে বলতে পরামর্শ দেয়। এদিকে প্রভাত রোগীর অপেক্ষায় বসেছিল, কিন্তু একটাও রোগী আসে না। একটু পরে নার্স ইন্দু রেজিস্টারে এন্ট্রি দিতে আসে, কারণ আজকে সে গ্রামের মহিলাদের ভ্যাকসিন দিতে যাবে। প্রভাতও ইন্দুর সাথে ক্যাম্পেইনে যেতে চায়, যাতে সেখানে গিয়ে প্রচার করতে পারে গ্রামের হাসপাতাল খুলে গেছে, এখন সবাই এখানে চিকিৎসা নিতে আসতে পারবে। বের হবার সময় সে দেখে গোবিন্দ বসে পায়ের নখ কাটছে। প্রভাত তাকে ক্ষেতের মাঝের কাকতাড়ুয়াটা দেখিয়ে বলে ওটাও কিছু না কিছু কাজ করছে, তাই তুমিও কিছু কাজ করে দেখাও। আপাতত গ্রামে প্রচার চালাও যে হাসপাতাল খুলে গেছে। ক্যাম্পেইনে গিয়ে প্রভাত সব মহিলাদের জানায় হাসপাতাল এখন খোলা আছে, সবাই 1 টাকা ভিজিটে চিকিৎসা নিতে পারবে, সেই সাথে ঔষধ তো সব ফ্রি। প্রভাত ডাক্তার শুনে কেউ কেউ বলাবলি করছিল গ্রামে আরেকটা ডাক্তার এসেছে, তাই প্রভাত পার্সোনালি ইন্দুকে জিজ্ঞেস করে সে আরেকটা ডাক্তার মানে গ্রামে আগে থেকে আরেকটা ডাক্তার আছে, কে সেই ডাক্তার? ইন্দু ডাক সাহেব বা চেতক কুমারের নামটা জানায়। সে এটাও জানিয়ে দেয় ফুটানির সাথে ডাক সাহেবের খুব ভালো খাতির। এছাড়া ইন্দু বলে প্রভাত যে সবার সামনে ফ্রি ঔষধের কথা বলল, সেই ঔষধের সাপ্লাই প্রভাত পাবে কোথায়, কারণ স্টকে কোনো ঔষধ নেই। প্রভাত জানতে চায় ঔষধের কি হয়েছে, তবে ইন্দু এই ব্যাপারে মুখ খোলার সাহস পায় না বলে ব্যাপারটা এড়িয়ে যায়। এদিকে ডাক সাহেবের কাছে একজন মহিলা রোগী এসেছিল। সে নিজের সমস্যাগুলো বলে, যেমন শরীর খুব ক্লান্ত লাগে, গ্যাসে ঝামেলা করে, যাই খায় বদহজম হয়, পায়ের জয়েন্টে ব্যথা করে, আবার বুকেও মাঝে মধ্যে ব্যথা করে। ডাক্তার সাহেব উপসর্গগুলো গুগলে সার্চ করে দেখে এগুলো থাইরয়েডের দিকে ইঙ্গিত করছে। ডাক সাহেব রোগীকে থাইরয়েড বলার আগে একটু ভনিতা করে তার চোখে এবং কানে লাইট মেরে দেখে, এরপরে জানায় রোগীর থাইরয়েড হয়েছে। যদিও সে চোখ কান চেক করে কিছুই বুঝতে পারে না, জাস্ট রোগীকে তার রোগের ব্যাপারে বিশ্বাস করানোর জন্য এই নাটক। তো ডাক সাহেব আপাতত থাইরয়েডের ওষুধ লিখে দেয় এবং অরবিন্দের ফার্মেসি থেকে কিনে নিতে বলে। মহিলা উঠে যেতেই চেম্বারে ফুটানি ঢোকে। ফুটানি ডাক সাহেবের নিজের সমস্যার কথা জানিয়ে ৭৫,০০০ টাকা ধার চায়, তবে ডাক সাহেব তাকে মাত্র ১২,০০০ টাকা ধরিয়ে দিয়ে আগামী ৩ মাসের ভেতরে সেটা শোধ করার নির্দেশ দেয়। অন্যদিকে প্রভাত হাসপাতালে ফিরে দেখে গোবিন্দ রাম অবতারের সাথে ক্যাচাল করছে। রাম অবতার মদ খেয়ে মাতাল হয়ে এসে হাসপাতালের ট্রলির ওপরে শুয়েছিল। গোবিন্দ অনেক চেঁচিয়ে বুঝিয়ে তাকে তাড়াতে চেয়েও পারে না। তখন গোবিন্দ পুলিশ আসছে বলে ভয় দেখালে সে সাথে সাথে উঠে পালিয়ে যায়। সেখানে আরেকজন বৃদ্ধ বসেছিল। প্রভাত তাকেও চলে যেতে বললে গোবিন্দ বলে এটা রোগী, চিকিৎসার জন্য এসেছে। রোগী এসেছে শুনে প্রভাত বেশ খুশি হয়। সে চেম্বারে ঢুকে যায় এবং রোগী ভেতরে আনতে বলে। বৃদ্ধকে ভেতরে হেঁটে আসতে দেখেই সে বুঝে যায় তার কি সমস্যা। বৃদ্ধর অন্ডকোষের চারপাশে পানি জমে অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে, ধুতির ওপর দিয়েও তার গুপ্তধন দৃশ্যমান। প্রভাত জানতে চায় বহু বছর ধরে এরকম হয়ে আছে। প্রভাত ওটার ট্রিটমেন্ট করতে চাইলে বৃদ্ধ জিজ্ঞেস করে এটা ট্রিটমেন্টের জন্য আমাকে কত টাকা দিবা? প্রভাত প্রথমে বৃদ্ধের প্রশ্নটা বুঝতে পারে না, পরে বুঝে যায় বৃদ্ধ ওটার ট্রিটমেন্টের বিনিময়ে টাকা চাইছে। বৃদ্ধর ধারণা সে গুপ্তধন নিয়ে ঘুরছে। প্রভাত বোঝানোর চেষ্টা করে এটা একটা রোগ, ভবিষ্যতে তার কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে, কিন্তু বৃদ্ধ মানতে নারাজ। তার একই কথা, টাকা না দিলে সে অন্ডকোষে হাত লাগাতে দেবে না। বৃদ্ধকে বোঝাতে ব্যর্থ হয়ে প্রভাত হাল ছেড়ে দেয়। সে প্রেসক্রিপশনে কয়েকটা টেস্ট লিখে বৃদ্ধকে দিতে গেলে বৃদ্ধ থাবা মেরে সেটা ফেলে দিয়ে বেরিয়ে যায়। বৃদ্ধ বেরিয়ে যাবার পরে ফুটানি ভেতরে আসে। ফুটানিকে বেশ অপরাধীর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে প্রভাত জিজ্ঞেস করে ঔষধ কোথায়? ফুটানি মুখটা কাচুমুচু করে বলে সে আগামীকাল ঔষধের ব্যবস্থা করে দেবে। প্রভাত বলে আপনি তো বলেছিলেন আপনার ফ্রিজে ওষুধগুলো আছে। ফুটানি জানায় ঔষধ সব শেষ হয়ে গেছে। প্রভাত এবার রেজিস্টার চেক করে বলে মাত্র ৩ দিন আগেই স্টক এসেছে। ৩ দিনে কিভাবে এত ওষুধ ফুরিয়ে যাবে? তার মানে ফুটানি ঔষধ চুরি করেছে। প্রভাত রাগ করে সিএমও স্যারের কাছে অভিযোগ করার হুমকি দিয়ে বেরিয়ে যায়। রাতে কোয়ার্টারে পৌঁছে দেবার সময়ে গোবিন্দ ফুটানির হয়ে সুপারিশ করে
2 দিন সময় দিলেই ফুটানি সব ব্যবস্থা করে ফেলবে। তবে প্রভাত তার কথায় গুরুত্ব না দিয়ে তাকে এই ব্যাপারে মাথা ঘামাতে নিষেধ করে। কোয়ার্টারে নামতেই সে পাশের কোয়ার্টারে একজন মেয়েকে দেখতে পায়। সকালেও সে মেয়েটাকে দেখেছিল। মেয়েটা বাইরের বাল্বটা রিপেয়ারের চেষ্টা করছিল। মেয়েটা নিজের পরিচয় জানিয়ে বলে সে ডাক্তার গার্গী, পানাপুর পিএসসির এমও। গার্গী বারবার চেষ্টা করেও বাল্বটা রিপেয়ার করতে পারছিল না। তাই প্রভাত বলে সে টেকনিশিয়ান কেন ডাকছে না। গার্গী জানায় টেকনিশিয়ান ডাকলেও তাদের আসার কোনো নাম নেই। তাদের খবর দিতে দিতে সে বিরক্ত হয়ে গেছে। প্রভাত বলে ডাকার পরেও কেন আসবে না, গার্গী তো অভিযোগ করা উচিত। গার্গী বলে কতগুলো সমস্যার ব্যাপারেই বা সে অভিযোগ করবে, এখানে হাজারো সমস্যা। পানি শুধুমাত্র 9টা থেকে 5টার ভেতরেই আসে। ড্রেনেজ সিস্টেম খারাপ। পেইন্টিংয়ের জন্য আবেদন করলে বছরের পর বছর কেটে যায়, তবুও কোনো রেসপন্স পাওয়া যায় না। আগে গার্গীও যে কোনো সমস্যায় অভিযোগ করার কথা ভাবত, কিন্তু পরিস্থিতি তাকে শিখিয়েছে সিস্টেম বদলাতে না পারলে নিজেকেও সেই সিস্টেমের অংশ করে নিতে হবে। গার্গীর কথাটা প্রভাতের বেশ মনে ধরে। সে ফুটানির নামে সিএমও স্যারের কাছে অভিযোগ মেল লেখার পরেও সেটা আর সেন্ড করে না। পরের দিন সকালে গোবিন্দ ফুটানির বাড়িতে গিয়ে দেখে সেও রেগে আছে। ফুটানি মেরে জানায় সে আর চাকরি করবে না। সে দাপটের সাথে বলে এইসব চাকরির তার প্রয়োজন নেই। তার দাদা 4 বিঘা জমি রেখে গেছে, সেটা দিয়ে সে চলবে। রান্নাঘর থেকে তার স্ত্রী চিল্লিয়ে বলে সেই জমির এক কানাকড়িও তার চাচা ছাড়বে না। স্ত্রী ফট করে কথা ধরায় ফুটানি স্ত্রীর ওপরেও চেঁচায়। তখন রান্নাঘর থেকে তার স্ত্রী জিনিসপত্র তার দিকে ছুটতে শুরু করলে সে গোবিন্দকে নিয়ে সরে যায়। ঘরের বউদের সাথে কোনো গুন্ডাগিরি চলে না। যাই হোক, গোবিন্দ বোঝায় ফুটানির চাচা যা বজ্জাত, সে এই জমির কোনো অংশই ছাড়বে না। ফুটানির উপরি ইনকামও বন্ধ। থাকার ভেতরে আছে শুধু সরকারি চাকরি, সেটাও চলে গেলে তার করুণ দশা হয়ে যাবে। তাই সে ফুটানিকে প্রভাতের কাছে গিয়ে ক্ষমা চেয়ে ব্যাপারটা সেটেল করতে বলে। তো ফুটানি এবার মেনে নেয় এবং হাসপাতালে আসে। প্রভাত তখন ভেতরের রুমে রোগীদের রেজিস্টার চেক করছিল। আগে এখানে 25+ করে রোজ রোগী আসতো, অথচ এখন একজনও আসে না। এই নিয়ে তার মেজাজ খারাপ ছিল। তার উপরে আবার ফুটানি তাকে অফার দিয়ে বসে ঔষধ বিক্রির টাকায় যা ইনকাম হবে তার 30% প্রভাতকেও দেবে। প্রভাতের রেসপন্স না থাকায় সে 35% এবং পরবর্তীতে 40% অফার দেয়। গোবিন্দ ফুটানিকে সামলানোর চেষ্টা করে বলে প্রভাত স্যার আগের এমোর মতো দুর্নীতিবাজ না, সে সৎ লোক। ফুটানি বলে টাকার কাছে সৎ বলে কিছু হয় না, 45% অফার করলেই প্রভাত স্যার রাজি হয়ে যাবে। প্রভাত এবার ভেতরে ঘর থেকে বেরিয়ে আসে এবং ফুটানির সামনে বসে জিজ্ঞেস করে সে কত পার্সেন্ট দিতে পারবে। ফুটানি লাস্ট অফার হিসেবে 45%-এর কথা বলে। তখন প্রভাত বলে 45%-এ তার হবে না, সে পুরো 100%-ই চায়। এই 100% ঔষধ গ্রামের মানুষদের প্রাপ্য, তাই সে 100%-ই নেবে। প্রভাত হুমকি দিয়ে বলে সে চাইলে 2 মিনিটেই ফুটানির চাকরি নট করে দিতে পারে, কিন্তু সে তা করবে না, কারণ এই যুদ্ধে সে সবার সাপোর্ট চায়। সবাইকে নিয়ে সে এই হাসপাতালকে পারফেক্টলি চালাতে চায়। পাশাপাশি বলে এবারের মতো সে কিছু বলবে না, তবে সে যতদিন আছে ততদিন যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। ফুটানি প্রভাতের কথা মেনে নেয়। সেদিনের মতো ডিউটি শেষ করে তারা গোবিন্দের বাইকে একসাথে বাড়ি ফেরে। ফুটানিকে নামিয়ে দেবার সময়ে প্রভাত বলে এই গ্রামে নাকি আরেকজন ডাক্তার আছে, প্রভাত তার সাথে দেখা করতে চায়। ফুটানি যেন ব্যবস্থা করে দেয়। ডাক সাহেবের সাথে প্রভাত দেখা করবে শুনে ফুটানি বেশ টেনশনে পড়ে যায়। পরের দিন ফুটানি ডাক সাহেবের কাছে গিয়ে ইতস্তত করে জানায় তাদের এমও স্যার দেখা করতে চায়। ডাক সাহেব জেনে নেয় এমও স্যারে আমিষ খায় কিনা। এরপরে জানায় রোগীদের লম্বা লাইন হয়ে আছে, সে এখন সময় পাবে না। ফুটানি যেন এমও স্যারকে নিয়ে লাঞ্চের সময় আসে, সে খাসির মাংস রান্না করিয়ে রাখবে। এদিকে হাসপাতালে আজ স্বইচ্ছায় প্রথম রোগী এসেছে। প্রভাত তো বেশ খুশি ছিল। রোগী একটা স্কুলের টিচার, তবে আদতে সে ছদ্মবেশী রোগী। সে প্রভাতের কাছ থেকে একটা ফিট মেডিকেল সার্টিফিকেট নিতে এসেছিল, যাতে সেটা দিয়ে স্কুল থেকে 15 দিনের ছুটি নিতে পারে। তার কথা শুনে প্রভাত রেগে যায় এবং বেরিয়ে যেতে নির্দেশ দেয়। টিচার বেরিয়ে গিয়ে বাইরে চিল্লাপাল্লা করতে থাকে, প্রয়োজনে টাকা নিক, কত টাকায় কাজটা করে দেবে বললেই তো হয়ে যায়। এসব বলতে বলতে সে চলে যায়। এ সময় প্রভাতের কাছে নার্স ইন্দুর ফোন আসে। ইন্দু জানায় আজকে ভ্যাকসিনেশন ডে, সে এখন ফিল্ডে আছে। একটু পরে সিএমও অফিস থেকে দেবেন্দর নামের একজন হাসপাতালের সামনে ভ্যাকসিন নিয়ে আসবে। প্রভাত যেন ভ্যাকসিনগুলো রিসিভ করে নেয়। ইন্দু তার ছেলে সুধীরকে পাঠিয়ে দিচ্ছে। প্রভাতের কাছ থেকে ভ্যাকসিন নিয়ে সুধীর ফিল্ডে পৌঁছে দেবে। তো প্রভাত কিছুক্ষণ রাস্তায় অপেক্ষা করতেই
দেবেন্দর ভ্যাকসিন নিয়ে চলে আসে। প্রভাত রেজিস্টারে সাইন করে ভ্যাকসিন কালেক্ট করে। দেবেন্দর বলে, স্যার, আপনি নাকি এখনও একজন পেশেন্টও পাননি। রাস্তায় অন্য পাশে রাম অবতার বসেছিল। প্রশ্ন শুনে সে হো হো করে তাচ্ছিল্যের হাসি হাসতে শুরু করে। প্রভাত বেশ অস্বস্তিতে পড়ে যায়। দেবেন্দ্র চলে যাওয়ার পরে সুধীর এলে প্রভাত তাকে ভ্যাকসিনের বাক্সটা দিয়ে দেয়। রাম অবতার তখনও বসে প্রভাতকে কথার খোঁচা দিচ্ছিল। প্রভাত সেসব কথায় কান্না দিয়ে ভেতরে যাচ্ছিল। তখন ফোটানি ফোন দিয়ে লাঞ্চের সময়ে ডাক সাহেবের কাছে যাবার কথা বলে। প্রভাত জানায় সে এখানকার এমও। সে যদিও অন্য কারোর সাথে দেখা করতে যায় তাহলে মানুষের কাছে নেগেটিভ মেসেজ যাবে, তাই তার সাথে যেন ডাক সাহেব নিজেই দেখা করতে আসে। এই বলে প্রভাত ফোন কেটে দিলে ফুটানি বেশ টেনশনে পড়ে যায়। প্রভাত লাঞ্চ টাইমে উদাস হয়ে বসেছিল। এই সময় ইন্দু এসে ভ্যাকসিনের বাক্সটা চায়। প্রভাত অবাক হয়ে বলে সে তো সুধীরকে দিয়ে ভ্যাকসিন পাঠিয়ে দিয়েছিল। ইন্দু ডাবল অবাক হয়ে বলে সুধীর ভ্যাকসিন নিয়ে যায়নি, সকালে সে টিউশনিতে ছিল। প্রভাত বিরক্ত হয়ে বলে সে সুধীরের হাতেই ভ্যাকসিন পাঠিয়েছে। প্রয়োজনে ইন্দু সুধীরকে ফোন দিয়ে জিজ্ঞেস করুক সে কেন ভ্যাকসিন পৌঁছে দেয়নি। ইন্দু বলে সুধীর বাইরে স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে, তাই ওরা বাইরে গিয়ে সুধীরকে ভ্যাকসিনের ব্যাপারে জিজ্ঞেস করে। সুধীর এমন ভান করে যেন সে ভ্যাকসিনের ব্যাপারে কিছুই জানে না। তার একই কথা, সে ভ্যাকসিন নেয়নি। ওই সময় সে টিউশনিতে ছিল। এ সময় সেখানে ফুটানিও চলে আসে। ঘটনা শুনে ফুটানি বলে সুধীরের অভ্যাসই এটা। একদিন সুধীর তার কাছ থেকে পানির পাইপ ধার নিয়েছিল। পরের দিন পাইপ ফেরত চাইলে সুধীর জানায় সে কোনো পাইপের ব্যাপারে জানে না। পরে আর সে পাইপ ফেরত দেয়নি। প্রভাতের খেয়াল হয় সে যখন সুধীরকে ভ্যাকসিন দিয়েছিল ওই সময় রাম অবতার সেটা দেখেছে, তাই রাম অবতারকে ডাকা হয়। রাম অবতার এমনিতেই মদ খেয়ে মাতাল হয়েছিল। তাছাড়া প্রভাতের ওপরে ধান কাটার কারণে তার খুব রাগও ছিল। তাই দেবেন্দর প্রভাতকে ভ্যাকসিন দিয়ে গেছে এই অংশটুকু সে স্বীকার করে। কিন্তু সুধীরকে যে প্রভাত ভ্যাকসিন দিয়েছিল এইটুকু সে আর স্বীকার করে না, যাতে প্রভাত আরও বেশি করে ফেঁসে যায়। প্রভাত হতভম্ব হয়ে হাসপাতালের ভেতরে চলে যায়। এ সময় আবার তার কাছে সিএমও স্যারের ফোন আসে। যেহেতু প্রভাত রেজিস্টারে সাইন করে ভ্যাকসিন কালেক্ট করেছে, তাই সেই প্রথম ফেঁসে যায়। ঠিক সময় ক্যাম্পেইনে ভ্যাকসিন না পৌঁছাতে সিএমও স্যার রেগে আছে। সে প্রভাতকে কৈফিয়ত দিতে সিএমও অফিসে ডাকে। প্রভাত গোবিন্দকে নিয়ে সিএমও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ফুটানি বাড়ি ফেরার পথে ইন্দুর বাড়ির সামনে থামে। সেখানে ইন্দুর প্রতিবেশী বসেছিল। ইন্দুকে শুনিয়ে শুনিয়ে সে প্রতিবেশীকে সুধীরের কাণ্ডের কথা বলে। এতে ভেতর থেকে ইন্দু রিয়্যাক্ট করে ঝগড়া শুরু করে। তার ছেলেকে সবাই মিথ্যাবাদী বলছিল, এটা সে মানতে পারছিল না। সুধীর খেতে বসেছিল। ইন্দু খাবারের প্লেট কেড়ে নিয়ে সুধীরকে বাইরে এনে সবার সামনে মারধর করে আর জানতে চায় সে ভ্যাকসিন নিয়ে কি করেছে। সুধীর এখনও একই কথা বলে সে ভ্যাকসিন নেয়নি। ইন্দু কান্নাকাটি করে সিন ক্রিয়েট করলে বাকিরা আর কিছু না বলে চুপ করে যায়। ইন্দু বাড়ির ভেতরে চলে যাবার পরে সুধীর পকেট থেকে পড়ে যাওয়া খুচরো পয়সাগুলো কুড়িয়ে নেয়। এরপরে ভেতরে গিয়ে আবারও খাবারের প্লেট নিয়ে খেতে বসে। সুধীর কাঁদতে কাঁদতে বলে সামনে সরকারি চাকরির পরীক্ষা আছে। সে এমনভাবে প্রিপারেশন নিচ্ছে এবার সে ঠিক পাশ করে যাবে। মা বাইরে সবার সামনে কাঁদছিল। এই ব্যাপারটা সুধীরের খুবই খারাপ লেগেছে। ছেলেকে মেরে ইন্দুরও খুব খারাপ লাগছিল। চোখের অশ্রু লুকাতে সে ভেতরে চলে যায়। এদিকে প্রভাত সিএমও অফিসে গিয়ে গার্গীর সাথেও দেখা হয়ে যায়। প্রভাতের চেহারায় টেনশন দেখেই গার্গী বুঝে যায় সে সিএমও স্যারের সাথে দেখা করতে এসেছে। প্রভাতের ডাক পড়লে সে আর গোবিন্দ সিএমওর চেম্বারে যায়। সিএমও প্রথমে গোবিন্দকে ধমক দিয়ে বাইরে পাঠিয়ে দেয় আর প্রভাতের কাছে এক্সপ্লেনেশন চায়, কারণ রেজিস্টারে প্রভাতের সাইন আছে। প্রভাত জানায় ভ্যাকসিন হারিয়ে গেছে। এটা শুনে সিএমও আরও ক্ষেপে যায়, কারণ ওগুলো 6 লক্ষ টাকার ভ্যাকসিন। এত টাকার ভ্যাকসিন গায়েব হয়ে গেছে, এটা তো মেনে নেওয়া যায় না। প্রভাত বলার চেষ্টা করে এখানে তার কোনো দোষ নেই। তখন সিএমও তাকে পেপারস দেখিয়ে বলে সে লিখে দিক কার দোষ। যার নাম লেখা হবে তার বিরুদ্ধে তদন্ত হবে এবং তার কাছ থেকেই ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে। এটা শুনে প্রভাতের কলম থমকে যায়। সে জানে ইন্দুর এত টাকা ক্ষতিপূরণ দেবার সামর্থ্য নেই, তাই সে জানায় ভ্যাকসিন হারানোর সমস্ত দায় তার। সিএমও এবার বিরক্ত হয়ে বলে দোষ নিজেরই, তাহলে এতক্ষণ সে সময় নষ্ট করলো কেন? সে প্রভাতের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে প্রভাত বলার চেষ্টা করে আগে হাসপাতালের কত খারাপ অবস্থা ছিল আর এখন সে কি কি চেঞ্জ করেছে। সিএমও জানতে চায় কয়জন রোগী হাসপাতালে আসে। প্রভাত এবার আর উত্তর দিতে পারে না। সিএমও গার্গীকে ডেকে পাঠায়।
এবং জিজ্ঞেস করে সে যখন দায়িত্ব নিয়ে এসেছিল তখন তার হাসপাতালের অবস্থা কেমন ছিল। গার্গী বেশ চালাক মেয়ে, তাই সে বলে সব ঠিকঠাকই ছিল। সিএমও তখন বলে কিচ্ছু ঠিক ছিল না, খুব জঘন্য অবস্থা ছিল। এর পরেও মাত্র 10 দিনের ভেতরেই 30 থেকে 40 জন করে রোগী আসতে শুরু করে। সিএমও বলে অনেক সমস্যা থাকলেও গার্গী স্বীকার করবে না, কারণ সে সরকারি ব্যবস্থা সম্পর্কে বোঝে। সিএমওর কাছে বেশ কিছুক্ষণ বকাঝকা খেয়ে প্রভাত উঠে বেরিয়ে যায়। রাতে সিপাহী শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল। বাকিদের মতো প্রভাতও সেখানে উপস্থিত হয়, তবে সে বাকিদের সাথে না বসে আলাদা চেয়ার টেবিলে খেতে বসেছিল। শ্রাদ্ধে ডাক সাহেবও আসার কারণে দুজনের অবশেষে দেখা হয়ে যায়। ডাক সাহেব এগিয়ে গিয়ে প্রভাতের সাথে পরিচিত হয় এবং দেখা করতে চাওয়ার কারণ জিজ্ঞেস করে। প্রভাত বলে সে এমনি দেখা করতে চেয়েছিল। গ্রামের লোকেদের কাছে সে আরেকজন ডাক্তারের কথা শুনেছিল, সেই কৌতূহল থেকেই দেখা করার ইচ্ছা জেগেছিল। ডাক সাহেব বলে প্রভাতের চিন্তার কোনো কারণ নেই, সে তার চেম্বার থেকে 2-4টে ঠান্ডা জ্বরের পেশেন্ট প্রভাতের কাছে পাঠিয়ে দেবে। কথাটা প্রভাতের ইগোতে লাগে, তাই সে সবাইকে শুনিয়ে জিজ্ঞেস করে ডাক সাহেব এমবিবিএস কোথায় থেকে করেছে। সে ডাক সাহেবকে জ্বরের মেডিকেল টার্মের কথা জিজ্ঞেস করে, যে জ্বর এলে মানুষের শরীর কেন গরম হয়। ডাক সাহেবের তো আদতে কোনো মেডিকেল ডিগ্রি ছিল না, তাই সে একটু টেনশনে পড়ে যায়। তবে সে দ্রুতই নিজেকে সামলে নেয় এবং কথার মোড় ঘুরিয়ে দিতে বলে এখানে কারো আমার ডিগ্রি নিয়ে কোনো চিন্তা নেই। এখানে সবার চিন্তা হলো আপনি এত বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হবার পরেও আপনার কাছে কোনো রোগী যায় না। আমি প্রতিদিন সকালে অন্তত 40 জন করে রোগী দেখি। এরা সবাই জানে আমার কোনো এমবিবিএস ডিগ্রি নেই, তবু এরা আমার কাছে আসে, কারণ ওরা আমাকে ভরসা করে। রোগী এমনি এমনি আসে না, রোগীকেও অর্জন করে নিতে হয়। এখানে গ্রামের সব লোক শ্রাদ্ধে এসেছে, তাকিয়ে দেখেন গ্রামের সবাই একসাথে খেতে বসেছে, অথচ আপনি একা আলাদা বসেছেন। আপনার আর আমার পার্থক্যটা এখানেই। আমি এদের সব সুখ দুঃখের সাথী হয়ে ওদের পাশে থাকি, তাই ওরা আমার কাছে আসে। প্রভাত ডাক সাহেবের কোনো কথারই উত্তর দিতে পারে না। ডাক সাহেব পুরো মোমেন্টামটাই চেঞ্জ করে দেয়। এরপরে সে নিজের হাতে গ্রামের লোকেদের খাবার সার্ভ করতে শুরু করে। প্রভাতের গলা দিয়ে আর খাবার নামছিল না, তাই সে উঠে বেরিয়ে যায়। বের হওয়ার সময়ে তার আরেকটা ডিফারেন্স চোখে পড়ে। গ্রামের সবাই এক জায়গায় স্যান্ডেল রেখেছে, অথচ সে সবার থেকে আলাদা করে একটু দূরে জুতো রেখেছে। প্রভাতের আজ সত্যি ভীষণ একা লাগছিল। সে বিষণ্ণ মনে কোয়ার্টারে চলে যায়। ডাক সাহেবের কথাটা প্রভাত সিরিয়াসলি নিয়ে নেয়। তাকে এখন যেভাবেই হোক গ্রামের মানুষদের সাথে কানেক্ট হতে হবে। ধেলু প্রভাতকে এক লোকাল নেতা ভিখারি ভাইয়ের নির্বাচনী প্রচারণার মিছিলে যাবার পরামর্শ দেয়। মিছিলে গেলে সে অনেক লোকেদের সাথে মেশার সুযোগ পাবে, এতে সে হাসপাতালের প্রচারও করতে পারবে। ধেলুর পরামর্শ প্রভাতের ভালো লাগে, তাই সে ভিখারির মিছিলে চলে যায়। সুযোগে সে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে যে কোনো অসুখে হাসপাতালে আসার জন্য বলে, তবে কেউই তাকে কোনো আশা ভরসা দেয় না। কেউ কেউ তো আবার ঘর থেকে বের না হয়েই প্রভাতকে তাড়িয়ে দেয়। এরকম একটা বাড়িতে ঢুকে প্রভাত সুধীরকে দেখতে পায়। সুধীর 2টা বাচ্চাকে টিউশন করাচ্ছিল। প্রভাত তাকে সাইডে ডেকে আশ্বস্ত করে বলে, তুমি সত্যিটা স্বীকার করো, আমি কাউকে এই ব্যাপারে কিছু বলবো না। তুমি তো ভ্যাকসিন নিয়েছিলে আমার কাছ থেকে, তবুও মিথ্যা কেন বললে? সুধীর আজকেও সব অস্বীকার করে বলে সে ভ্যাকসিন নেয়নি। সে যে মিথ্যা বলছে তার চোখ মুখ দেখে সেটা বোঝার উপায় নেই। এত দৃঢ়তার সাথে মিথ্যা বলতে প্রভাত কখনো কাউকে দেখেনি, তাই সে কথা না বাড়িয়ে চলে যায়। প্রভাত ভিখারির মিছিলে যাওয়ায় সবচেয়ে বেশি আপসেট হয় ফুটানি আর গোবিন্দ, কারণ ওরা ভিখারির অপোজিশন নেতা কিশোরী ভাইয়ের সমর্থক। প্রভাত বলে তার রাজনীতি নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে শুধুমাত্র হাসপাতালের প্রচারের উদ্দেশ্যে গিয়েছিল। প্রচারের প্রয়োজনে সে ওদের নেতার মিছিলে যেতেও রাজি আছে, এক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। এটা শুনে ওরা বলে আজকে কিশোরী ভাইয়ের মিছিল আছে, সেখানে অন্তত 200 লোক থাকবে মিছিলে। এটা শুনে প্রভাত খুশি মনে মিছিলে চলে যায়। মিছিলে গিয়ে নিজের প্রচারের স্বার্থে কিশোরী তার নামে প্রভাতকে দিয়ে সুনামও করিয়ে নেয়। এ সময় প্রভাত গার্গীকে সেখান দিয়ে যেতে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায়। প্রভাত মিছিলের হইহুল্লোড় থেকে বেরিয়ে আসছিল, তখন এক বৃদ্ধ তার দিকে ঘটি ছুঁড়ে মারে। প্রভাত ঘটিটা কুড়িয়ে দিতে গেলে বৃদ্ধ সেটা নিয়ে হাসি মুখে বলে, এই ঘটিটার কোনো তলা নেই, একবার এদিকে গড়বে আর একবার ওদিকে, তুমিও ঠিক এই ঘটিটার মতোই। বৃদ্ধর কথা শুনে প্রভাত বেশ অস্বস্তিতে পড়ে যায়। সিএমও স্যারের বিশ্বাস হারানোর পরে প্রভাত এবার গ্রামের মানুষদেরও বিশ্বাস হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে।
এদিকে পোস্টার ছেঁড়াছিঁড়ি নিয়ে কিশোরী আর ভিখারি দুই গ্রুপের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায়। গ্যাঞ্জামের পরে ভিখারি লোকজন নিয়ে হাসপাতালে আসে এবং প্রভাতের কাছে মেডিকেল সার্টিফিকেট চায়, যাতে সেটার ওপরে বেসিস করে কিশোরীর গ্রুপের বিরুদ্ধে থানায় কেস করা যায়। তবে প্রভাত সার্টিফিকেট দিতে না চাইলে ভিখারি তাকে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়ে যায়। সে সন্ধ্যার ভেতরেই মেডিকেল সার্টিফিকেট রেডি রাখার হুমকি দিয়ে বেরিয়ে যায়। ভিখারি চলে যাবার কিছুক্ষণ পরে আবার কিশোরী লোকজন নিয়ে হাজির হয়। তারও ঠিক একই উদ্দেশ্য। কিশোরীও প্রভাতকে সন্ধ্যা পর্যন্ত সময় দিয়ে চলে যায়। প্রভাত দুই নেতার মাঝখানে গ্যারাকলে ফেসে যায়। তার স্টাফেরা সাহস দেবার বদলে তাকে আরও বেশি ঘাবড়ে দিতে শুরু করে। প্রভাতকে বিচলিত দেখে ওরাও সমাধানের উপায় খুঁজছিল। ফুটানি আর গোবিন্দ যেহেতু কিশোরীর সাপোর্টার, তাই ওরা কিশোরীর কাছে যায়। তারা কিশোরীকে বোঝায় তাদের এমও স্যার এমনি ঝামেলায় ফেসে আছে, কারণ তার হাসপাতালে কোনো রোগী আসে না। সে সবসময় রোগীর জন্য হাহাকার করে। তাই কিশোরী যদি প্রভাতের কাছে রোগী নিয়ে যায়, তাহলে হয়তো প্রভাত খুশি হয়ে কিশোরীকে মেডিকেল সার্টিফিকেট দিয়ে দেবে। এটা শুনে কিশোরী তখনই লোকজন নিয়ে ডাক সাহেবের চেম্বারে চলে যায়। সেখানে প্রায় 15 থেকে 20 জন রোগী ছিল। সবাইকে সে গাড়িতে তুলে নেয়, এমনকি আইভি স্যালাইন চলা রোগীকেও তুলে নিয়ে যায়। হাসপাতালের সামনে রোগীদের নিয়ে ভিড় জমালে এদের কাণ্ড দেখে প্রভাত উল্টো বিরক্ত হয়ে যায়। একই সময় আবার ভিখারিও একদল রোগী নিয়ে সেখানে হাজির হয়ে যায়। সেও একইভাবে প্রভাতকে খুশি করতে চাইছে। ফুটানি আর গোবিন্দ অবাক হয়, তাদের মতো সেম আইডিয়া ভিখারি কিভাবে পেল। তখন তারা ভিখারির দলের মাঝে ধেলুকে দেখে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। দুই পক্ষ বাওয়াল শুরু করলে প্রভাত ওদেরকে থামিয়ে বলে, এখানে কারো ভয় পেয়ে বা জোর জবরদস্তির শিকার হয়ে আসার প্রয়োজন নেই। কারো যদি সত্যি চিকিৎসা নেবার ইচ্ছা থাকে তাহলে তার কাছে আসতে পারে। প্রভাত সবার কাছে ক্ষমা চেয়ে বলে সে সবার বিশ্বাস ভেঙেছে, তবে সে আবারও সবার বিশ্বাস গেইন করতে চায়। তাই সে সবার বিশ্বাসের পাত্র হবার জন্য সুযোগ চায়। পাশাপাশি সে দুই নেতাকেই স্পষ্ট বলে দেয় সে কাউকেই মেডিকেল সার্টিফিকেট দেবে না। এতে কিশোরীর এক লোক অতি উত্তেজিত হয়ে একটা ফাঁকা গুলি চালিয়ে দিলে পরিবেশ থমথমে হয়ে যায়। তবে প্রভাত ভয় না পেয়ে বলে সে রোজ 7টায় ডিউটিতে আসে, সে কোয়ার্টারে থাকে এবং এই পথ দিয়েই যাতায়াত করে। তাই কারো যদি তার ক্ষতি করার উদ্দেশ্য থাকে তাহলে করুক, তবুও সে অন্যায়ের কাছে মাথা নত করবে না। প্রভাত কিশোরীকে বলে তার যদি কিছু ঘটে যায় তাহলে কিশোরী দায়ী থাকবে। পুরো গ্রাম দেখেছে কিশোরীর লোকেরা গুলি চালিয়েছে, তাই এখন কেস করার জন্য মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। বিপদ টের পেয়ে কিশোরী লেজ গুটিয়ে তখনই চলে যায়। কিশোরীর পরে ভিখারিও কেটে পড়ে। প্রভাত রোগীদের উদ্দেশ্যে বলে আপনাদের ভেতরে কেউ যদি আসলেই অসুস্থ হন এবং আমার ওপরে বিশ্বাস রেখে চিকিৎসা নিতে চান তাহলে ভেতরে আসুন। কথাটা শেষ করে প্রভাত পেছন ঘুরতেই গ্রামবাসীও পেছন ঘুরে ফেলে। প্রভাত ঘুরে তাকিয়ে দেখে সবাই চলে যাচ্ছে, তবে সবাই চলে গেলেও একটা লোক দাঁড়িয়েছিল। প্রভাত তার কাছে ছুটে গিয়ে বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানায়। তবে লোকটা জানায় সে রোগী না, সে সিএমও অফিস থেকে একটা লেটার দিতে এসেছে। লোকটা প্রভাতকে একটা এনভেলপ খাম দিয়ে কেটে পড়ে। প্রভাত খামটা হাতে ধরে নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। তবে প্রভাত খামটা খোলার সাহস পায় না। সে আশঙ্কা করছিল এটা তার ট্রান্সফার কিংবা সাসপেনশন লেটার কিনা। সে খাম নিয়ে ডেস্কে বসেছিল। তখন বাইরে হইচই শুনে বেরিয়ে আসে। বাইরে রাস্তার ধারে রাম, অবতার আর গোবিন্দ ঝামেলা করছিল। দূরে বসে ফুটানি এসব দেখে বেশ মজা নিচ্ছিল। প্রভাত জিজ্ঞেস করে জানতে পারে ঔষধ আনার সময় গোবিন্দর বাইক রাম অবতারের ক্ষেতের ভেতরে পড়ে গেছে। এতে রাম অবতার রাগ করে গোবিন্দের বাইকের চাকা পাংচার করে দিয়েছে। এই নিয়ে মূলত দুজনের ঝামেলা চলছে। প্রভাত এগিয়ে গিয়ে দুজনের মাঝে ইন্টারাপ্ট করে। সে রাম অবতারের কাছে খুবই বিনয়ের সাথে ক্ষমা চেয়ে বলে তাদের ভুল হয়ে গেছে। রাম অবতার এত বিনয় দেখে আর উচ্চবাচ্য করতে পারে না। সে গোবিন্দের বাইকে লাঠি দিয়ে কয়েকটা বাড়ি মেরে চলে যায়। বাইকে আঘাত করা দেখে গোবিন্দ চিল্লাপাল্লা করলে প্রভাত গরম চোখে তাকিয়ে তাকে শান্ত করে। গোবিন্দ বলে এসব নিচু লোকেদের কাছে ক্ষমা চাইতে নেই। প্রভাত কোনো উত্তর না দিয়ে গোবিন্দকেও সরি বলে, মানে গোবিন্দের কথায় সে গোবিন্দকেই ফাঁসিয়ে দেয়। ওরা বুঝতে পারছিল প্রভাতের মন খারাপ, তাই প্রভাতকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। প্রভাত ওদের কাছে নিজের ফ্রাস্ট্রেশন ঝাড়তে শুরু করে। এখানে সে কি উদ্দেশ্য নিয়ে এসেছিল আর এখন কি ঝামেলা ফেস করতে হচ্ছে। সে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছে যে সব ছেড়ে ফিরে যাবার কথা ভাবছিল। এই সময় সেখান দিয়ে গার্গী যাচ্ছিল। সে ওদেরকে দেখে স্কুটার থামায়। প্রভাতের হম্বিতম্বি দেখে গার্গী বলে আপনি তো বেশ মজাতেই আছেন দেখছি। গার্গী ভ্যাকসিনেশন ক্যাম্পে যাচ্ছিল। সে প্রভাতকেও সাথে যেতে বললে
সে রাজি হয়ে যায়। গোবিন্দের বাইক যেহেতু পাংচার হয়ে গেছে, তাই শুধু ফুটানির বাইকটাই আছে। কিন্তু এক বাইকে 3 জনের ঠিকমতো জায়গা হচ্ছিল না। ফুটানি বাইকের প্রথমে ছিল, মাঝখানে গোবিন্দ, শেষে প্রভাত। প্রভাত কোনো রকমে বসতে পারছিল কি পারছিল না, এরকম অবস্থা। তাই ফুটানি গোবিন্দের সাথে পজিশন চেঞ্জ করে মাঝখানে বসে। গোবিন্দের ভুঁড়ির কারণে এবার আরও জায়গার সংকট হয়ে যায়। গার্গী কিছুক্ষণ চুপচাপ ওদের সার্কাস দেখে। এরপরে সে প্রভাতকে তার স্কুটারে এসে বসতে বলে। প্রভাতকে গার্গী স্কুটারে বসতে দেখে ওরা দুজন মুচকি হাসতে থাকে। এদিকে সুধীর একটা বাসে করে যাচ্ছিল। সে বেশ অনেকক্ষণ আনমনা হয়ে বসেছিল। এরপরে হঠাৎই উঠে প্যাসেঞ্জারদের কাছে কন্ডাক্টরের মতো ভাড়া চাইতে শুরু করে। বাসে আসল কন্ডাক্টরও ছিল। সে সুধীরকে স্ক্যাম করতে দেখে ঘাট ধরে বাস থেকে নামিয়ে দেয়। সুধীর এবার নদীর পাশের একটা পরিত্যক্ত বাড়ির কাছে গিয়ে খড়ি দিয়ে খুঁটরাতে শুরু করে। সে সময় বেশ বাতাসও বইছিল। সেখান দিয়ে প্রভাত আর গার্গী যাচ্ছিল। প্রভাত সুধীরকে দেখে নেমে আসে এবং জিজ্ঞেস করে সে এই ঝড়ের সময়ে এখানে কি করছে। সুধীর উত্তর না দিয়ে ভাঙা ঘরের ভেতরে চলে গেলে প্রভাতও ভেতরে যায়। সুধীর বিরক্ত হয়ে প্রভাতকে বলে এখানে যাত্রীরা এসে নামবে, তাই সে অপেক্ষা করছে। প্রভাত অবাক হয়ে বলে এখানে যাত্রীরা কোথায় থেকে আসবে। সে সুধীরের হাত ধরে কি সমস্যা জিজ্ঞেস করলে সুধীর ক্ষেপে যায়। সে বলে কে সুধীর? আমি কোনো সুধীরকে চিনি না। আর আপনিই বা কে? আমার কাছে কি চাইছেন? সুধীরের এই সময় মনে হচ্ছিল সে বাসের কন্ডাক্টর। সুধীর নিজের পরিচয় দিয়ে বলে সে 4 বছর ধরে কন্ডাক্টরি করছে। এরপরে হঠাৎ সুধীরের মনে হয় সে স্কুলের টিচার। সে 15 বছর ধরে শিক্ষকতা করছে। সে অতিরিক্ত হাইপার হয়ে প্রভাতকে চলে যেতে বলে। প্রভাত বেরিয়ে বেশ অনেকটা চলে যায়। তবুও সুধীর আপন মনে চিল্লাপাল্লা করছিল, যেন প্রভাত তার সামনেই দাঁড়িয়ে আছে। প্রভাত বুঝে যায় ছেলেটাকে দেখে নর্মাল মনে হলেও সে মোটেও নর্মাল না। তাই প্রভাত এবার ইন্দুর বাড়িতে চলে যায়। বাড়ির সামনে ইন্দুর স্বামী বসেছিল। যদিও তার স্বামীটা বজ্জাত, সে সারা জীবন চিটার বাটপারি করে বেরিয়েছে। সে কোনোদিনই ছেলের দায়িত্ব পালন করেনি। মাঝে মধ্যেই সে অনেক দিনের জন্য গায়েব হয়ে যেত আর প্রতিবারই নতুন নতুন ভেগ ধরে ফিরে আসতো। এবার সে সন্ন্যাসী হয়ে এসেছে। তবে সন্ন্যাসী হবার জন্য তার নিজের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে বিদায় জানিয়ে চিরতরে গৃহত্যাগ করতে হবে। ইন্দু ঘেন্নায় তাকে ভিক্ষা দিচ্ছে না বলেই সে বাড়ির সামনে কয়েকদিন ধরে বসে আছে। তো প্রভাত ভেতরে গিয়ে ইন্দুকে বসিয়ে বলে সুধীর মিথ্যা বলে না। বাকিদের কাছে তার কথা মিথ্যা মনে হলেও তার নিজের দুনিয়ায় সেগুলো সত্যি। প্রভাত জানায় আজ যখন সুধীরের সাথে তার দেখা হয়েছিল, সুধীর তাকে চিনতে পারছিল না। ইভেন সে নিজেকেও চিনতে পারছিল না। মেডিকেলের ভাষায় সুধীর ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারে ভুগছে। কিন্তু ইন্দু মানতে চাইছিল না তার ছেলে অসুস্থ। তার বিশ্বাস সুধীর সরকারি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে। একবার তার চাকরি হয়ে গেলে গ্রামের মানুষেরা তাকে আর জ্বালাবে না। কিন্তু তার আগে যদি গ্রামে গুজব ছড়িয়ে যায় সুধীর পাগল, তাহলে তার লাইফ বরবাদ হয়ে যাবে। ইন্দু উঠে ভেতরে চলে গেলে প্রভাতও পেছনে গিয়ে বোঝানোর চেষ্টা করে সুধীরের ট্রিটমেন্টের প্রয়োজন। ট্রিটমেন্ট পেলে তার লাইফ আরও বেটার হয়ে যাবে। ইন্দু এবার রেগে বলে পুরো গ্রামে আপনি একটাও রুগী না পেয়ে আমার ছেলের পেছনে পড়েছেন, তাই না? আপনি তো এখানে অভিজ্ঞতা অর্জন করতে এসেছিলেন। অভিজ্ঞতা নেওয়া হয়ে গেছে, এবার আপনি চলে যান। আপনার মতো ডাক্তারের আমাদের প্রয়োজন নেই। প্রভাত অপমানিত বোধ করে চলে যেতে গিয়েও আবারও ফিরে এসে বলে দেশের সবচেয়ে নামী মেডিকেল কলেজ থেকে গোল্ড মেডেলিস্ট আমি। আমার যদি অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন হতো তাহলে আমেরিকা, ইউকে, না হয় অস্ট্রেলিয়া চলে যেতাম। ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলে বড় শহরে সেটেল হতাম। আমি এখানে আপনাদের সেবা করার জন্য এসেছিলাম, কারণ এখানে ডাক্তারের অভাব। প্রভাত জেদ ধরে বলে সে সুধীরের চিকিৎসার ব্যবস্থা করবেই। এরই মধ্যে বাইরে সুধীরের হইচই শোনা যায়। সুধীর ফিরে এসে তার বাবার দিকে এটা সেটা ছুঁড়ে মারছিল। ইন্দু ছুটে গিয়ে ছেলেকে সামলে নেয়। সে স্বামীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে সে এতদিন পরে সংসারে অশান্তি করতে কেন ফিরে এলো। তার জন্য ইন্দু 6টা বছর অপেক্ষা করেছে, কিন্তু সে ফেরেনি। আগেও সে অনেক বাটপারি করেছে, কখনো ড্রাইভার, কখনো কন্ট্রাক্টর, কখনো বা স্কুল টিচারের কাজ করে বেরিয়েছে। কখনোই কোনো কিছুতে সেটেল হতে পারেনি। সংসারের ন্যূনতম দায়িত্ব সে পালন করেনি। এরকম হাজারো অভিযোগ ইন্দু করতে থাকে। ইন্দুর স্বামীর কাজের পরিধি দেখে প্রভাত আন্দাজ করে কেন সুধীরের আজ এমন মানসিক অবস্থা। সুধীর থাকতে না পেরে দৌড়াতে শুরু করে। সুধীরের পেছনে ইন্দু আর তার পেছনে প্রভাত দৌড়াতে থাকে। দৌড়ে সুধীর একটা জায়গায় গিয়ে বসে পড়ে এবং কাঁদতে শুরু করে। প্রভাত তাদেরকে স্পেস দিয়ে কোয়ার্টারে ফিরে আসে। পরের দিন সকালে প্রভাত চেম্বারে বসেছিল। আজও হাসপাতালে কোনো রোগী আসছিল না। হঠাৎ ইন্দু সুধীরকে নিয়ে হাসপাতালে আসে।
প্রভাত পেয়ে যায় তার ক্যারিয়ারের প্রথম রোগী। ইন্দু জিজ্ঞেস করে সুধীর পুরোপুরি সুস্থ হবে কিনা। প্রভাত ভরসা দেয় ট্রিটমেন্ট পেলে সুধীর অবশ্যই সুস্থ হয়ে যাবে। ইন্দু তার আঁচলের একটা গিরা দেখিয়ে বলে সুধীর প্রার্থনা করে আঁচলে এই গিরাটা বেঁধেছিল। সে সরকারি চাকরি পেলে গিরাটা খোলার কথা ছিল। ইন্দু কাঁদতে কাঁদতে গিরাটা খুলতে গিয়েও আবারও বেঁধে রাখে এবং বলে সুধীর যেদিন সুস্থ হয়ে ফিরে আসবে সেদিন সে গিরাটা খুলবে। তো ইন্দুর পারমিশন নিয়ে প্রভাত সুধীরকে সাথে করে তার এক পরিচিত সাইকিয়াট্রিস্টের কাছে যায়, যাতে সুধীরের মানসিক চিকিৎসা করাতে পারে। ইন্দু ছেলেকে বিদায় জানানোর পরে ছুটে বাড়িতে চলে যায়। তার ঘরে চাল ডাল পয়সা যা কিছু ছিল সব গোছাতে করে নিয়ে বাইরে আসে এবং তার স্বামীকে ভিক্ষা দিয়ে সন্ন্যাসী জীবনের জন্য বিদায় জানায়। লোকটা ছলছল চোখে চিরদিনের জন্য গৃহত্যাগ করে। ইন্দু অসহায়ের মতো বাড়ির উঠানে এসে বসে কাঁদতে থাকে। আকাশ ভারী করে তোলা তার নিঃশব্দ কান্নার সাক্ষী আর কেউই থাকে না। যাই হোক, বেশ কয়েকদিন পরে প্রভাত সাইকিয়াট্রিস্টের ওখানে গিয়ে দেখে সুধীরের সেশন চলছে। রিসেপশনিস্ট জিজ্ঞেস করে ভেতরের ছেলেটা প্রভাতের কোনো আত্মীয় কিনা। প্রভাত জানায় ও আমার পেশেন্ট, আমার প্রথম পেশেন্ট। তো এরপরে প্রভাত হাসপাতালে ফিরে আসে। সে আজও সিএমও অফিসের খামটা হাতে ধরে বসেছিল, খোলার সাহস পাচ্ছিল না। ফুটানি আর গোবিন্দ খামটা খোলার জন্য সাহস জোগাচ্ছিল। প্রভাত খামটা খুলে লেটারটা ঠিকভাবে পড়ার আগেই একজন রোগী আসে এবং জিজ্ঞেস করে শুনলাম স্বাস্থ্যকেন্দ্র নাকি আবারও খুলেছে। প্রভাত লেটার রেখে হাসি মুখে রোগীকে ভেতরে আসতে বলে। তার কাছে ওই লেটার আর ইম্পর্ট্যান্ট না, তার কাছে এখন শুধুমাত্র রোগী গুরুত্বপূর্ণ, যাদের জন্য সে এখানে এসেছে। কিন্তু এত ঝাক্কি ঝামেলা শেষে প্রভাত কি আসলে ঠিকভাবে নিজের দায়িত্ব পালনের সুযোগ পাবে, নাকি নতুন নতুন বাধার সম্মুখীন হয়ে আবারও তার স্বপ্ন অধরাই থেকে যাবে? এই ছোট হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রটা চালাতে গিয়ে প্রভাতের আর কি কি বিড়ম্বনার শিকার হতে হবে, সেই গল্পটা আমরা এই সিরিজের সেকেন্ড সিজনে শুনব। আপনারা কি গ্রাম চিকিৎসালয়ের হাহাকারের আরও গল্প শুনতে চান? তাহলে কমেন্ট বক্সে জোরে আওয়াজ তুলুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। ততদিন নিজের খেয়াল রাখুন, মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখুন। সমাজের অসুস্থ অবহেলিত মানুষের তাচ্ছিল্য না করে তাদের পাশে দাঁড়ান। তাদেরও সুস্থ স্বাভাবিক জীবন প্রাপ্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।